ধরুন পৃথিবীর দুটি দেশ যুদ্ধে জড়ে গিয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শিশুরা কাঁদছে, বাড়িঘর চলছে। এ অবস্থায় কে কোথায় যাবে, কেই বা যুদ্ধ থামাবে? এটি কিন্তু অনেক বড় একটি সমস্যা, কারণ যুদ্ধ কিন্তু শুধুমাত্র দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিশেষ করে বর্তমান সময়ে যেখানে নাকি বিশ্ব পূর্বের তুলনায় সবচেয়ে বেশি কানেক্টেড। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর মানবজাতি এটা উপলব্ধি করতে পারে যে একটি যুদ্ধ কত ভয়াবহ হতে পারে, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সর্বপ্রথমবারের মধ্যে একটি সংস্থা বানানো হয় যেটি নাকি দুটো দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবে। সেই সংস্থাটির নাম রাখা হয় লিগ অফ নেশনস। কিন্তু পরবর্তীতে সেটা হাবিজাবি হয়ে যায়, তার নিয়ে কোনো পাত্তা দেওয়া হয় না, বরং তা সবসময় একটি যোগ হয়ে থেকে যায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ থেকে ছিল হাজার গুণে বেশি ভয়াবহ। এই যুদ্ধের মধ্যে প্রায় 7 কোটি মানুষ মারা যায় এবং ইউরোপের শহরগুলো ধুলে মিশে গিয়েছে। হিটলার লক্ষ লক্ষ ইহুদি হত্যা করে ফেলেছে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোম ব্যবহার করা হয়ে গেছে। এবং তখন পৃথিবীর মানুষ একটা কথাই বলে, ভাই এটা যেন আর না হয়। তখন পৃথিবীর শীর্ষ নেতারা মূলত স্টালিন, চার্চিল এবং রোজারভেল্ট, এই তিনজন মিলে একটি সিদ্ধান্তের মধ্যে আসে। সিদ্ধান্তটা ছিল যে এমন একটা সংগঠন বানানো হবে যেটা যুদ্ধ ঠেকাবে, শান্তি রাখবে এবং মানুষের অধিকার এবং মৌলিক চাহিদা মেটাবে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই এই তিনজন শীর্ষ নেতা ইয়াল্টা কনফারেন্সের মধ্যে এটা নিয়ে আগে থেকে আলোচনা করে রেখেছিল, এবং এই স্বপ্ন থেকে জন্ম হয় জাতিসংঘের। 1945 সালের 24শে অক্টোবর 51টি দেশ মিলে এই সনদে সাইন করে, যে সনদটির নাম ছিল জাতিসংঘ সনদ। জাতিসংঘ গঠনের মূলত 3টা উদ্দেশ্য ছিল। প্রথমত, তারা যুদ্ধ থামাবে এবং বিশ্বে শান্তি বজায় রাখবে। দ্বিতীয়ত, মানুষের মৌলিক অধিকার তারা রক্ষা করবে। তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন গরিব দেশগুলোকে তারা উন্নয়নের সহযোগিতা করবে। আর আজকের এই দিনে এসে জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা হলো 193টি। তাইওয়ান এবং প্যালেস্টাইন বাদে মূলত সব দেশই এই সংগঠনের অংশ। এখন প্রশ্ন আসতে পারে যে জাতিসংঘ কাজ কিভাবে করে। জাতিসংঘ মূলত 5টি ভাগে বিভক্ত। সাধারণ পরিষদ, এটা মূলত সকল রাষ্ট্রের মিলন মেলা। এখানে সবার ভোটের ক্ষমতা সমান। যেমন কথা মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের ক্ষমতা যদি হয় 1, তাহলে বাংলাদেশের ভোটের ক্ষমতাও হবে 1। সাধারণত জাতিসংঘের এই পরিষদের মধ্যে তেমন মারামারি, কাটাকাটি, ছেড়ে খামসি হয় না। কিন্তু পরবর্তী যে পরিষদটা আছে, অর্থাৎ নিরাপদ পরিষদ বা নিরাপত্তা পরিষদ, আর সত্যি বলতে সব ঝামেলা এখান থেকে ধীরে ধীরে শুরু হয়। তবে নিরাপদ পরিষদ নিয়ে একটু পরে আলোচনা করছি। পরবর্তী অঙ্গের নাম হল আন্তর্জাতিক আদালত। দেশে দেশে আইনি বিভিন্ন সমস্যা মীমাংসার জন্য এটি ব্যবহার করা হয়, অথবা আন্তর্জাতিক বিভিন্ন আইন লঙ্ঘন করা হলে এই আন্তর্জাতিক আদালত ব্যবহার করা হয়। মহাসচিবের দপ্তর, যা মূলত পুরো জাতিসংঘ পরিচালনা করে। মনে আছে বলেছিলাম যে নিরাপদ পরিষদের কথা, এটা সবচেয়ে ক্ষমতাধর অংশ। যুদ্ধ থামানো, প্রতিরক্ষা, শান্তি রক্ষা করার জন্য যে শান্তিরক্ষী পাঠানো দরকার, তাও কিন্তু এই পরিষদের আন্ডারে পড়ে। এতে 5টি স্থায়ী সদস্য রয়েছে: আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। এখন সমস্যা হলো যে 5টি স্থায়ী সদস্য রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, সে 5টি সদস্যের কাছে একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যার নাম হলো ভেটো ক্ষমতা। ভেটো মানে হলো, যদি এই 5টি রাষ্ট্রের থেকে যে কোনো একটি রাষ্ট্র না বলে, তাহলে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত পাশ করা হবে না। এটি একটি দেশ একাই পুরো সংস্থাকে থামিয়ে দিতে পারে। এই ব্যবস্থা অনেক সময় জাতিসংঘের অকার্যকর করে তোলে, যে কারণে আপনারা বুঝতে পারছেন এখান থেকে মূলত সব ঝামেলা শুরু হয়। এই ভোটা ক্ষমতার কারণে এই 5টি রাষ্ট্র থেকে বিভিন্ন রাষ্ট্র ইতিহাসে বিভিন্ন সময় নিজেদের স্বার্থ অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত থামিয়ে দেয়, এমনকি এটা ইতিহাসে অনেকবার হয়েছে। তবে এই ভোটা ক্ষমতা যে আমাদের কোনো কাজে আসেনি তা নয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া, চায়না এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে ভোটা প্রদান করেছিল, যার কারণে সে সময় কোনো সিজফায়ার হয়নি এবং যুদ্ধ চলমান থাকে এবং আমরা জয়ী হয়ে যাই। তবে এই ভোটা ক্ষমতার কারণে কিন্তু রাষ্ট্ররা নিজেদের স্বার্থ সবার আগে বিবেচনা করে। যেমন সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সাহায্য করেছিল তাদের নিজেদের স্বার্থ বিবেচনা করেই। যেমন 1911 সালে সিরিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। প্রায় 5 লাখের মতো মানুষ মারা যায় এই যুদ্ধের মধ্যে। কিন্তু নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীন বারবার ভোটা দিয়ে যে কোনো প্রকারের পদক্ষেপ আটকে দেয়।
আবার 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে তখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অর্থাৎ ইউক্রেনের প্রতি যে সাহায্যগুলো ছিল তার বিরুদ্ধে বারবার ভোটা প্রদান করে, যার কারণে অনেক সময় ইউক্রেনের অনেক ক্ষতি হয়েছে। এমনকি আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের সংকটটি দেখেন, শত শত বছর ধরে জাতিসংঘ চেষ্টা করছে কিছু একটা করার, কিন্তু বাস্তব অর্থে কিছুই বদলাতে পারেনি। এমনকি তারা গাজার গণহত্যা পর্যন্ত আটকাতে ব্যর্থ হয়েছে। খাদ্য সংকট এবং অন্যান্য বিষয় তো আমি দূরেই রাখলাম। আবার মিয়ানমারের দিকে তাকিয়ে দেখেন, মিয়ানমারের এই সংকট তারা দূর করার জন্য চেষ্টা করছে, এমনকি রিপোর্ট পর্যন্ত পাবলিশ করেছে, কিন্তু দিন শেষে তারা কিছু করতে পারেনি, সেই একই ভোটা ক্ষমতার কারণে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে নাকি ভোটা ক্ষমতা প্রয়োগ করা হয় না সেখানেও জাতিসংঘ ব্যর্থ হয়। যেমন রুয়ান্ডার গণহত্যা 1994 সালে আফ্রিকার এই ছোট্ট একটি দেশের মধ্যে প্রায় 100 দিনের মধ্যে 5 লক্ষ মানুষ হত্যা করে ফেলা হয়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সেখানে ছিল, কিন্তু তারাও এই গণহত্যা থামাতে ব্যর্থ হয়, কারণ তাদের কাছে হস্তক্ষেপ করার অনুমতি ছিল না। পরবর্তীতে তৎকালীন মহাসচিব কোফি আনান নিজেই এটি স্বীকার করেন যে এটা জাতিসংঘের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল, কারণ সে সময় রুয়ান্ডার মধ্যে রক্ষী বাহিনী ছিল, তারপরেও কিছু করতে পারেনি তারা। তবে আমি যে এত ব্যর্থতা বলছি, এটা শুনে আপনার মনে হতে পারে যে জাতিসংঘ রেখে লাভ কি, সরিয়ে দিলেই তো হয়। তবে সত্যিকার অর্থে জাতিসংঘের ব্যর্থতা এবং সাফল্য দুটোই রয়েছে। যেমন স্বাস্থ্য খাতে সাফল্য, শরণার্থী সুরক্ষার ক্ষেত্রে সাফল্য, মানবাধিকার ঘোষণাপত্র, উন্নয়নের লক্ষ্যমাত্রা ইত্যাদি। এমনকি শান্তি রক্ষার ক্ষেত্রে সত্যিকার অর্থে জাতিসংঘ ভালোই ভূমিকা পালন করেছে। এমনকি বাংলাদেশের সেনারাও বিভিন্ন ক্ষেত্রে বহির্বিশ্বে শান্তি রক্ষার্থে কাজ করেছে। তবে আমি এটা স্বীকার করব যে অনেক সময় শান্তিরক্ষী বাহিনী যেখানে শান্তি রক্ষা করার দরকার সেখানে গিয়ে অশান্তি সৃষ্টি করে। তাহলে মূল প্রশ্নে ফিরি, জাতিসংঘ কি কার্যকর নাকি ব্যর্থ? সৎ উত্তর হলো দুটোই। কারণ জাতিসংঘ যেমন লক্ষ লক্ষ শরণার্থীর জীবন বাঁচিয়েছে, শিশুদের টিকা দিয়েছে, ছোট দেশদেরকে উন্নয়নে সাহায্য করেছে, তা কিন্তু অস্বীকার করার মতো নয়। এমনকি শান্তি রক্ষার ক্ষেত্রেও ভূমিকা পালন করেছে। কারণ যখন 1953 সালে নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে হামলা করেছিল তখন কিন্তু জাতিসংঘ খুব এফেক্টিভলি এই সমস্যার মোকাবেলাটা করতে পেরেছিল। আবার এটাও সত্য যে বিভিন্ন গণহত্যা এবং যুদ্ধের ক্ষেত্রে তারা হেরে যায়, বিশেষ করে যদি কোনো দেশ সেই বিষয়ে ভোটা প্রদান করে। তাই আমি অবশ্যই বলবো পরিবর্তন দরকার, কিন্তু ধ্বংস নয়, সংস্কারের প্রয়োজন। আজকে জাতিসংঘ নিয়ে জানলাম এর জন্ম, কাজ, সাফল্য, ব্যর্থতা। আপনি কি মনে করেন জাতিসংঘ সংস্কার হওয়া উচিত? কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রতি সপ্তাহে ভিডিও বানাই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।